আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ক্লাস 6 এর ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। এই অধ্যায়ের আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো পার্ট 2, মানে দ্বিতীয় পর্ব। এই অধ্যায়ে আমাদের চ্যানেলে আরেকটি পর্ব আপলোড করা হয়েছিল। পর্বটি হলো পার্ট 1। সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে আসলে দেখতে পারো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা আমাদের পাঠে যাই। আমাদের প্রথম টপিক হলো পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা আগে দেখি যে পাঠ্যপুস্তকে কি লেখা আছে, আমরা তারপরে এক্সপ্লেন করবো এটা। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময় মতো স্কুল শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাপ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে প্রয়োজন সঠিক পরিমাপে। আচ্ছা, এখানে যা বলা হয়েছে, যে আমাদের পরিমাপটি আমরা দুইভাবে করে থাকি মূলত। একটি হলো অনেক সময় কিছু ক্ষেত্রে আমরা আন্দাজ করে পরিমাপ করি, আবার কিছু ক্ষেত্রে আমরা সঠিক যে মাপটা আমরা ওটার প্রয়োজন পড়ে আমরা সঠিকভাবে মেপে নিই। যেমন আন্দাজ করে আমরা যেমন পরিমাপ করি, যেমন স্কুলে আমরা রওনা দেবো, স্কুল আমাদের 9টায় শুরু হবে ক্লাস। আমরা ধরো আমরা যাইতে হয়তো আমার 15 মিনিট লাগবে, আমরা 15 মিনিট আগে, আমরা 9টার বাজতে 15 মিনিট আগে আমরা রওনা দেবো, মানে 8:45 রওনা দেবো। এরকম আর কি কিছু আছে আন্দাজ করে আমরা পরিমাপ করি। আবার কিছু আছে আমাদের একেবারে পুরোপুরি স্কেল ধরে পরিমাপ করতে হয়, একটা সঠিক পরিমাপ লাগে। যেমন এর মধ্যে বলছে যে বাজারে গিয়ে যদি আমরা কিছু কিনতে যাই, যেমন আমার মা আমাকে বললো যে বাজার থেকে 5 কেজি চাল নিয়ে, যদি আমরা যাই দোকানদারকে বলি 5 কেজি চাল দেন, দোকানদার কি 5 কেজি চাল মেপে দিবে নাকি আন্দাজ করে দিবে? নিশ্চয়ই মেপে দিবে। 5 কেজি চাল দোকানদার মেপে দিবে। তারপরে এরকম দেখা গেছে যখন আর কি ওষুধ তৈরি কারখানায়, যখন ওষুধ বানানো হয়, যেমন 500 ml একটা বোতল সিরাপ বানাবে, ওই সিরাপের ভিতরে কি পরিমাণে রাসায়নিক পদার্থ আর কি ওষুধের যে উপকরণগুলো 500 ml ভিতরে কি পরিমাণ কতটুকু করে দেবে, এটাও কিন্তু তারা স্কেল দিয়ে পরিমাপ করে নেয়। ঠিক আছে। তারপরে ওষুধটা বানানোর পরে যারা ওষুধটা আর কি ব্যবহার করে তারাও কিন্তু পরিমাপ করে ওষুধটা খায়, যে 1 চামচ 2 চামচ 1.5 চামচ এরকম করে 5 ml 4 ml খায়। এটা হলো পরিমাপের প্রয়োজনীয়তা। মানে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আন্দাজ করে হোক কিংবা স্কেল ধরে একেবারে রিয়েল মাপটা নিয়ে হোক, আমরা পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে। তারপর টপিক আমাদের এক শেষ, আমরা 2 যাব। তাহলে আমরা আমাদের টপিক 1 শেষ করেছি, পরিমাপের প্রয়োজনীয়তা। এবার আমাদের টপিক 2 যাব, যে পরিমাপের একক। ঠিক আছে, টপিক 2 পরিমাপের একক। দেখি আমরা পাঠ্য বইতে কি বলা হয়েছে। পাঠ্যপুস্তকে বলা হয়েছে পরিমাপের একক। এই ক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রাশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত, এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রাশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, কিভাবে এ পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়।
কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। এখানে যা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে যদি তোমার ক্লাসে তুমি একটু লম্বা, হ্যাঁ তুমি একটু লম্বা, তোমার হাতটা লম্বা, তুমি তোমার একটা রশিকে পরিমাপ করলো তোমার হাত দিয়ে, তোমার হাতের হলো 16 হাত, ঠিক আছে? 16 হাত ধরলাম, তোমার হাতের হলো 9 হাত, ঠিক আছে? আরেকজন তোমার থেকে একটু খাটো, ওর হাতটাও খাটো, ঠিক আছে? ওর হাতে পরিমাপ করলো একই রশিটা, ওটার পরিমাপ করে সে মান পেলো কত? 17 হাত। তার মানে 1 হাতে ডিফারেন্স হয়ে গেছে। কেন হয়েছে 1 হাতে ডিফারেন্স? কারণ তোমাদের হাতের মাপের পার্থক্যের কারণে, ঠিক আছে? কারণ এই সমস্যাটাই তার মানে কি, হাত দিয়ে তো দৈর্ঘ্য আর পরিমাপ করা যাবে না, কারণ এক একজনের হাত এক এক রকম মাপের, ঠিক আছে? তাহলে আমাদের বিকল্প পদ্ধতি কি? বিকল্প পদ্ধতি হলো আমাদের যে কোনো একটা নির্দিষ্ট একটা পরিমাণকে আমাদের আদর্শ মান ধরতে হবে। যেমন আমরা এই মার্কার পেনটা দেখি, এই মার্কার পেনটা ধরলাম কত হবে? ধরলাম 6 ইঞ্চি, ঠিক আছে? মার্কার পেনটা ধরলাম 6 ইঞ্চি, যে বললাম 6 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মানে 6 ইঞ্চিকে 6 ভাগ করলে কত? 1 ইঞ্চি না? 1 ইঞ্চিকে আমরা এই মার্কার পেনটার দৈর্ঘ্যের আমরা একটা আদর্শ মান হিসাবে ধরলাম 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি কিন্তু পুরো পৃথিবীতে কিন্তু একই রকম 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি একই রকম, আর 6 ইঞ্চিও কিন্তু একই রকম, পুরো পৃথিবীতে যে কোনো জায়গায় ইঞ্চি একই রকম। তারপরে কিন্তু মিটার কি দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটার এককে, বর্গ মিটার এককে, ঠিক আছে? মিটার এককে পরিমাপ করলে বা সেন্টিমিটার এককে ধরলাম এটা হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে? ধরলাম এই মার্কার পেনটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে। তার মানে কি, এখানে সেন্টিমিটারকে একটা একক হিসাবে ধরা হয়েছে, সেন্টিমিটারকে একটা আদর্শ মান হিসাবে ধরেছে। মানে 1 সেন্টিমিটার যে কোনো জায়গায় কিন্তু 1 সেন্টিমিটার, এক নির্দিষ্ট দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, ঠিক আছে? নির্দিষ্ট দৈর্ঘ্যকে ধরা হয়েছে একটা একক হিসেবে। তার মানে আর কি এই সমস্যা দূর করার জন্য এককের ধারণাটা এসেছে, হ্যাঁ, যাতে পৃথিবীর সর্বত্র যাতে কেউ আর কি অনেক সময় যদি হাতের হিসাব হতো, যেরকম স্কেলের এরকম ইনসিডেন্সি না হয়ে যদি হাতের হিসাব হতো, তাহলে মনে করো ধরলাম আমার হাতের এটা হলো 4 কর, ধরলাম 6 কর এটা আমার হাতে, কিন্তু আরেকজনের হাতের এটা হলো 7 কর, কারণ তার হাতটা একটু লম্বা। এরকম একটা সমস্যা হয়ে যেত না? হ্যাঁ, যেমন একজন আমার কাছে বললো যে আমাকে 7 করে একটা কলম দাও, কারণ আমার হাতে আমি 7 কর মেপে দিলাম, কিন্তু ওর হাতে যায় হলো কত? 6 কর। তখন ওর সাথে আমার সাথে একটা ঝামেলা আসবে না? এরকম এই ঝামেলাটা এড়ানোর জন্যই এই এককের করা হয়েছে, এককের ধারণাটা আনা হয়েছে, যে একটা নির্দিষ্ট একটা আদর্শ মানকে একক হিসাবে ধরে। যেমন সেন্টিমিটার, হ্যাঁ, সেন্টিমিটার হলো দৈর্ঘ্যের একটা আদর্শ মান ধরা হয়। তারপরে ইঞ্চি দৈর্ঘ্য পরিমাপের জন্য, হ্যাঁ, ইঞ্চি, ফিট, সেন্টিমিটার, গজ, হ্যাঁ, এরকম সেন্টিমিটার, মিটার, বর্গমিটার, ঘনমিটার, এরকম। তাহলে পরিমাপের একক কি বোঝা গেছে? তাহলে আমাদের 2 শেষ টপিক, শেষ। আমরা টপিক 3-এ যাব। আমরা 2টা শেষ করেছি টপিক। আচ্ছা, এখন টপিক হলো 3 নম্বর কি? মৌলিক ও যৌগিক একক। মৌলিক ও যৌগিক একক আগে আমাদের পাঠ্য বই কী বলা হয়েছে আমরা তা পড়ে নিই। মৌলিক ও যৌগিক একক আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপের একক, তাপমাত্রার একক আর কি, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, পদার্থের পরিমাণের একক। এই 7টি এককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক
একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। এই সমন্বিত এককটি হলো যৌগিক বা লব্ধ একক। আমরা বিষয়টা ক্লিয়ার করি যে মৌলিক, প্রথমে চিনি মৌলিক একক কি। তোমরা এখানে বোর্ডে যে 7টি এককের 7টি দেখতে পাচ্ছ, এই 7টি হলো কি মৌলিক একক। এই 7টি কিন্তু মৌলিক একক, পুরো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই 7টি হলো মৌলিক একক, এগুলোকে এসআই এককও বলা হয়, এসআই এককও বলা হয়। এগুলোর ভিতরে আছে দৈর্ঘ্যের একক, তারপর আছে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোর উজ্জ্বলের একক, পদার্থ পরিমাপের একক। এখন এখানে একটা যে উদাহরণটা দেওয়া আছে আমরা ওটা এক্সপ্লেন করি যে ওটা কিভাবে হলো। আমরা মৌলিক একক চিনছি সবাই, যে এই 7টা তোমরা মুখস্থ করে রাখবা, এগুলো মনে রাখবা। মুখস্থ শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ কিন্তু বেশি দিন টিকবে না তোমার মাথায়। মুখস্থ বিদ্যা বেশি দিন টিকে না, মুখস্থ বিদ্যা ভুলে যাও। এটা তোমাদের অন্তঃস্থ থেকে ভালো করে এগুলো তোমার মাথা ব্রেনের ভিতরে, মেমোরির ভিতরে ইম্পোর্ট করে রাখবা, ঠিক আছে, যাতে কোনো সময় না ভুলো। মুখস্থ করলে কিন্তু বেশি দিন থাকে না, সর্বোচ্চ তুমি পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো নম্বর পাবা, কিন্তু মুখস্থ করে তুমি সারা জীবন এটা রাখতে পারবে না। সারা জীবন এগুলো তুমি সারা জীবন রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। মেমোরিতে এমনভাবে ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে। শুধু মুখস্থ করলেই চলবে না, টোটাস্থ করতে হবে। এখানে দৈর্ঘ্যের একক দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যের এককতে একটা এই করি। আমরা সবাই জানি যে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি প্রস্থ। এটা একক কি, একক আমরা জানি যে বর্গমিটার, ঠিক আছে। আমার হাতের লেখা একটু অপরিষ্কার বা দেখতে ভালো দেখায় না, তোমরা একটু বুঝে নিও, বুঝে নেওয়ার চেষ্টা করো। আমরা এখন এই যে বর্গ মিটার, যে বর্গ মিটারটা আসলো, এটা কিভাবে আসলো? বর্গ মিটার না, এর বর্গ একক কি? যদি দৈর্ঘ্যের একক মিটার হয়, দৈর্ঘ্য আর প্রস্থ এগুলোর একক যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, যদি এগুলোর একক অন্য কিছু হয় তাহলে অন্য কিছু, ঠিক আছে। সেন্টিমিটার হলে এগুলোর একক যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা এগুলোর একক মিটার, ঠিক আছে। আমরা এখন এই বর্গ মিটার কীভাবে হলো, এটার একটা বর্গ মিটার, ক্ষেত্রফলের একটা বর্গ মিটার কেমনে হলো? হ্যাঁ, আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে আমরা দৈর্ঘ্যের এককটা লিখি। দৈর্ঘ্যের একক আমরা যে প্রথমে বলছিলাম যে মিটার, মিটার 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 এই গুণের গুণ। আর প্রস্থের এককটা কি? প্রস্থ তো এক প্রকার দৈর্ঘ্য, আর কি দীর্ঘ কতটুকু। হ্যাঁ, আমরা প্রস্থ একক তাও মিটার, মিটার নাকি। তাহলে মিটার মিটারে গুণ করলে কি হবে? মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, ব্র্যাকেট দেওয়া লাগে না, মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, স্কোয়ার মানে কি? আমরা জানি যে বর্গ, স্কোয়ার মানে কি বর্গ, কিউব মানে ঘন, স্কোয়ার মানে বর্গ। তাহলে আমরা এটা লিখতে পারি কি বর্গ মিটার লিখতে পারি না, বর্গ মিটার। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে এই ক্ষেত্রফলের একক হয়েছে কি বর্গ মিটার, যদি এই প্রস্থ দৈর্ঘ্য একক হয় মিটার, আর যদি এগুলো আগে সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা বর্গ মিটার আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুইটা মৌলিক রাশির সমন্বয়ে, এটা মৌলিক এককের সমন্বয়ে, দুইটা মৌলিক একক না, মিটার কিন্তু যে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্য যেহেতু মৌলিক রাশির ভিতরে, মৌলিক এককের ভিতরে পড়ে, সেহেতু দুইটা মৌলিক একক আছে না, দুইটা মৌলিক এককের সমন্বয়ে হয়েছে কি বর্গ মিটার। তার মানে কি এটাকে আমরা বলতে পারি যৌগিক একক, যৌগিক একক বা লব্ধ রাশি বলতে পারি, লব্ধ রাশি, ঠিক আছে। তাহলে আমরা লব্ধ রাশি চিনতে পারবো ভালো করে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই। এবার আয়তন এক্সাম্পল দেব, ঠিক আছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবা তোমরা একটু উপরে বলতে 9-10 স্ট্যান্ডার্ডে উঠলে তোমরা জানতে পারবে আরো বিস্তারিতভাবে।
তাহলে আমরা একটা দেই আয়তন। ঠিক আছে, আয়তন একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি, এটা আমরা প্রমাণ করব। আয়তনের সূত্র কি জানি? আয়তন = দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা একটা শর্টকাট লিখলাম কি, প্রস্থ গুণ উচ্চতা। এটা একক কি? ঘন একক। একক কিন্তু আমরা যদি দৈর্ঘ্যের একক মিটার হয়, প্রস্থের একক মিটার হয়, উচ্চতার একক মিটার হয়। হ্যাঁ, এগুলো কিন্তু একটা দূরত্ব। ঠিক আছে, দূরত্বের একক মিটার। তাহলে দৈর্ঘ্যের একক আমরা বলতে পারি মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার। তাহলে আমরা ঘনমিটার ধরি। ঠিক আছে, ঘনমিটার এটার একক। কারণ ঘনমিটার কিভাবে হচ্ছে আমরা দেখি। ঘনমিটার হয়েছে দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক মিটার গুণ মিটার, উচ্চতার একক মিটার গুণ মিটার। তাহলে এটা কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিটার কিউব হয়ে যায়। এটা কি? মিটার কিউব। আর কিউব মানে কি? ঘন আর মিটার হলো মিটার। আমরা পেয়ে গেছি ঘনমিটার। তার মানে ঘনমিটার একটা যৌগিক রাশি, যৌগিক একক আর কি, যৌগিক একক। এই একটা যৌগিক একক। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, আমরা বেগের এক্সাম্পল। ঠিক আছে, বেগের একক যেটা আছে যে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, মিটার পার আওয়ার, এরকম। বেগের সূত্র কি? বেগ একটা কি? লব্ধ রাশি, কি যৌগিক একক। ঠিক আছে, যৌগিক একক। তাহলে আমরা দেখি বেগের সূত্র হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, সময়। ঠিক আছে, আর এটার একক যেটা হবে এটা আমরা দেখি যে এটার এককটা কি আছে। ঠিক আছে, মানে দূরত্বের একক কি? দূরত্বের একক আমরা মিটার ধরতে পারি, আমরা কিলোমিটারও বলতে পারি। কিলোমিটারও কিন্তু যৌগিক রাশি আসে নাকি। আচ্ছা, দূরত্বের একক হলো মিটার। ঠিক আছে, দূরত্বের একক ধরলাম আমরা মিটার, তাহলে দিলাম মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। দেখি, সেকেন্ড, বাংলাতে লিখলাম সেকেন্ড। তাহলে আসে কি? মিটার পার সেকেন্ড, মানে দূরত্ব বাই সময়, মিটার পার সেকেন্ড। এটার কি? যদি আমরা এটাকে আমরা লিখি আর কি মিটার, যে ইংলিশ লিখি মিটার পার সেকেন্ড, যেটা মানে ভাগ বুঝে অনুপাত বোঝা এই সেকেন্ড। তার মানে কি? মিটার এই দূরত্ব তো আছে এখানে, যে দূরত্ব মানে দৈর্ঘ্য, কতটুকু দীর্ঘ। হ্যাঁ, দৈর্ঘ্যের একক মিটার আর দূরত্বের একক মিটার। আমরা বলি না যে এখান থেকে 100 মিটার দূরে আসতে হবে। হ্যাঁ, আমরা দূরের পাল্লা ধরি, আমরা বলি যে এখান থেকে 100 মিটার দূরত্বে যে আগে পৌঁছাবে সে ফার্স্ট, নাকি? 100 মিটার তারা দূরত্বের ক্ষেত্রে আমরা মিটার ইউজ করি না, আমরা দিলাম দূরত্বের জায়গায় মিটার। আর সময়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড। সময় কিন্তু একটা মৌলিক রাশি। হ্যাঁ, সময় একটা মৌলিক রাশি, এই সেকেন্ড। ঠিক আছে, ইংরেজি সেকেন্ড, মিটার পার সেকেন্ড, নাকি? মিটার পার সেকেন্ড। আমরা তাহলে এই যে এককটা পাই, এটা হলো কি? বেগের একক। বেগের একক এটা কি? লব্ধ রাশি বা যৌগিক একক। আমরা পেয়ে গেলাম, এটাও যৌগিক একক। যৌগিক একক মানে কয়েকটা মৌলিক এককের সমন্বয়ে গুণ বা অন্য কিছুর মাধ্যমে যদি কয়েকটা মৌলিক এককের সমন্বয়ে কোনো একটা একক গঠিত হয়, হ্যাঁ, তাহলে ওটাকে আমরা যৌগিক একক বলবো। মোট কথা হলো এটা। আর মৌলিক একক তো হলো এই 7টাই। আর এই 7টা একক দ্বারা যদি অন্য কোনো একক আর কি গঠিত হয়, ওগুলো হলো যৌগিক একক বা লব্ধ একক। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আজকে আমরা এই 3টাই করলাম, আমাদের সময় সংকটের কারণে 3টা টপিকই শেষ করলাম। আজকে আমরা এখানে বিদায় নিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে যায়। একটা ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পাবা। তাহলে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।